এমন একটা দিন ছিল 30শে মে। সেই 30শে মে গোটা কলকাতা শহর জুড়ে একটা অন্যরকম একটা দিন। আমাদের ভীষণ প্রিয় পরিচালক বলা যেতে পারে, যিনি সম্পর্ককে অন্যভাবে ডিফাইন করেছেন ঋতুপর্ণা ঘোষ চরিত্রে। এবং সেই থেকেই কিন্তু একটা কোথাও আমাদের মনের মধ্যে একটা শূন্যতা তৈরি হলো। কিন্তু ঋতু তো আসলে উদযাপনে, ঋতু আমরা উদযাপন করি। আজকে তেমন ভাবেই আমরা উদযাপন করছি আজকে মেমোরিজ ইন জুন, রিমেম্বারিং ঋতুপর্ণা ঘোষ, প্রেজেন্টেড বাই 91.9 ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ওপেন স্টেজ। ফ্রেন্ডস ওপেন স্টেজের প্রথম এডিশন আজ আবার বৈঠকে। এবং ফ্রেন্ডস ওপেন স্টেজের সম্পর্কে যদি একটু বলি, সেটা এমন একটা প্ল্যাটফর্ম which is a platform for all the creative artists to come on board. যিনি ভালো গান গাইতে পারেন, যার কবিতার প্রতি ভালোবাসা আছে, Friends Open Stage is a platform. 91.9 Friends of Them as a radio station is always curating new experiences of media. Experience এই কারণে, কারণ আমরা বিশ্বাস করি তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি কোনো গল্প থাকে, তোমার মধ্যে যদি সেই ক্রিয়েটিভিটি থাকে, 91.9 Friends of Them as a friend is always there. ঠিক তেমন ভাবেই আমরা যেমন গান শোনাই, আবার গান কিউরেট করি, we make songs. Friends Originals আমরা জানি আমাদের রেডিও স্টেশনে বেজে চলেছে, এবং সেটাও কিন্তু আমরা কলকাতায় গোটা শহরে বা গোটা দেশে প্রথম মুভার বলা যেতে পারে। তো সেই সব কিছু নিয়েই আজকের সন্ধ্যে রিমেম্বারিং ঋতুপর্ণা ঘোষ, মেমোরিজ ইন জুন আবার বৈঠকে। ধন্যবাদ জানাবো স্বরলিপিকে, আমাদের ভেনিউ পার্টনারের জন্য, এবং অবশ্যই টু অল দ্য লিসনার্স যারা পার্টিসিপেট করেছেন, কারণ তারাও কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে এসেছেন, এবং বিশেষ কিছু শিল্পীরা তো অবশ্যই থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাদের ফেসবুকে একেবারে লাইভ দেখছেন, তো তাদেরকে সকলকে ধন্যবাদ। আর শুরুতে একটাই কথা বলবো, আজ সে পথে শুকনো পাতা ওঠে, যায় না চিঠি তোমার ঠিকানা, সেই কবে দিয়েছো মেঘের রথে চলে, এখন তোমার নাগাল পাওয়া না। কিন্তু আজ উদযাপনের দিন, আজ ঋতুপর্ণা ঘোষের উদযাপন। তাই শুরুতেই ফ্রেন্ডস ওপেন স্টেজ সম্পর্কে দু কথা বলার জন্য আমরা ডেকে নেব 91.9 Friends of Them head Mr. Jimmy Tangri on the floor to speak a few words about Friends Open Stage. নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আপনারা সব আজকে এখানে এসেছেন। আমরা প্রচুর ইভেন্ট করি, ফ্রেন্ডস আনপ্লাগ ছিল, আমার রবীন্দ্রনাথ ছিল, এখন ওপেন স্টেজ হয়েছে। এটা দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড অফ ওপেন স্টেজ। প্রচুর অন্য অন্য এপিসোড আসবে। থ্যাংকস টু দ্য ফ্রেন্ডস এফএম টিম, দে কনসেপচুয়ালাইজড ইট, they created it, and thanks to our host Abha Boychuk who agreed for us to use this place. Friends FM প্রচুর হচ্ছে। We are the only station in the world which is interacting 24/7 live. একটাই কথা আছে, if you ever feel down, you know, তিনটের সময় সকালে কি একটার সময় রাত্রিবেলায় you can give a call and talk to us. Because we believe in the night half the city is sleeping, half the city is awake. And jodi half the city is awake, they can turn to us. You know, there was a tagline, the city never sleeps. As a radio station, we never sleep. Amra okhanei acho, we share, we care, and we interact. That is what Friends is all about. And I'd like to welcome you to the first edition of Open Stage. And I'd just like to also say one thing. On the 28th of February, we started creating Friends FM original tracks. These tracks are created with creativity from the team, using software, using technology, using the Friends FM voices as well as lyrics written. So it is the effort over the last nearly 4 months. And I'd just like to inform you, we have created over 1,000 songs in the past 4 months. 40% of our music channel in Cholche, 40% of it is playing Friends FM originals. If it's for any occasion, our birthday ache, amra ekta special gaন create korchi. Any incident, or upore amra ekta special gaন create korchi. We felt from our hearts when the unfortunate incident of the air crash happened. And we actually wrote lyrics and we created a special song which actually explains for itself. So please stay tuned, please interact,
অনেক কিছু হচ্ছে। The first episode of Open Stage is just a trailer. Prachur Ashwin. Thank you so much once again, Dhamnawad, for joining us, and to everybody else. সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে সবসময় মনে করি যে বেঁচে থাকাটাই আসল কথা, সবাই মিলে একসঙ্গে বেঁচে থাকাটাই আসল কথা। জীবনের রসদ আমরা পেয়ে যাই নানাভাবে, কখনো কোনো ছায়াছবিতে, কখনো কোনো গানে, কখনো কোনো কবিতায়, কখনো কোনো ছবি আঁকায়। আমরা দেখি আসলে নিজেকে প্রকাশ করা, টু এক্সপ্রেস ইয়োরসেলফ, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। যে কোনো ফর্মে, যেভাবে হোক। একজন মানুষ যে চোখে দেখতে পারে না, একজন মানুষ যে কথা বলতে পারে না, সেও কিন্তু এক্সপ্রেস করতে চায় নিজেকে। আমরা আজকে এমন একজনকে সেলিব্রেট করতে এসেছি যার জন্ম আছে, মৃত্যু হয় না। ঋতুপর্ণা যখন দহনে এলেন, যখন 19শে এপ্রিল, যখন একটার পর একটা অন্তর্মহল আমাদের সামনে খুলে গেল, তখন আমরা বুঝতে পারলাম চার দেয়ালের মধ্যে এমন অনেক সূক্ষ্ম অনুভূতি আছে যা আমরা বুঝতাম না। আমাদের চেনালেন ঋতুপর্ণা ঘোষ। মৃত্যুর আসে কাল্পনিক হোক, এমন অসুখ করলে উৎসবের দিনে হীরের আংটি খুঁজতে খুঁজতে খেলা শেষ হয়ে যাবে। ওপার থেকে এই দিনটায় কে যেন সানগ্লাস পরে ডাক দিয়ে বলে অ্যাকশন। আর ভালোবাসা বলতে বলতে খুইয়ে বসা কে যেন এবারে রোজ অপেক্ষা করে একটা শুভ মহরতের। মার্চ নাকি এপ্রিল নাকি জুন, অথচ এই মে মাসটার কোন রকম একটা মেমোরি বানিয়ে নিয়ে জেনেছে। ওপারে দর্শক খুঁজে পেলেন কি তিনি, কে জানে। এবারে এমন চিত্রাঙ্গদাদের আর একটি প্রেমের গল্পরা সকলের চোখের বাড়ি। তিতলির মতো কোনো কিশোরী কিংবা মধ্যবয়সী নাকি বাড়ি হয় নারী মনস্তত্ত্ব রাজত্বে এখন অব্দি তিনি লাস্ট। আমরা মে মাস পেরিয়ে জুনে মেমোরি ক্রিয়েট করতে চাই। ঋতুপর্ণা ঘোষ বেঁচে থাকার আর এক নাম, বাঁচতে শেখার আর এক নাম, বাঁচতে শেখানোর আর এক নাম। এক কালোজয়ী সৃষ্টির নাম, এক কালোজয়ী স্রষ্টার নাম, যে স্রষ্টি অদ্বিতীয়, যে স্রষ্টা অমর। বাংলা চলচ্চিত্র জগৎ তথা বাঙালি জীবনের সদা বিরাজমান ঋতু। না কেবল বাঙালি নয়, ঋতু বৈচিত্র্য স্পর্শ লেগেছে ভাষা বৈচিত্র্য, এমনকি পেশা বৈচিত্র্য। শুরুতে কিন্তু ঋতুপর্ণা ঘোষ চলচ্চিত্রে আসেননি। কর্মজীবন শুরু হয় একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে। বঙ্গজীবনের অঙ্গে অনেকে ভুলতে পারবো ট্যাগ লাইন যেটাকে আমরা বলি, that is being created by ঋতুপর্ণা ঘোষ। দেখতে খারাপ, মাখতে ভালো, বাঙালি কখনো ভুলবে না। এসব নানা রকম ক্যাচ ফ্রেজ দেখিয়ে দিয়েছে জগা খিচুড়ি ভাষার বাইরেও স্বতন্ত্র বাংলা বিজ্ঞাপন হতে পারে। কখনো তিনি চিত্রনাট্যকার, কখনো টেলিভিশনে সেলিব্রিটি চ্যাট শোর উপস্থাপক, আবার কখনো পত্রিকার সম্পাদক। আমরা সকলেই জানি আনন্দবাজার পত্রিকার আনন্দ লোকের সম্পাদক ঋতুপর্ণা ঘোষ। মাত্র 49, জীবন শেষ না, স্থায়িত্ব অনন্ত। এই তো শিল্পী,
শিল্পীর জীবন যতটুকুই হোক না কেন, আসল হচ্ছে তার স্থায়িত্ব। আজ আমরা সবাই উদযাপন করব মৃত্যু নয়, জীবনকে। শুরু হোক আমাদের মত করে ফ্রেন্ডস ওপেন স্টেজ, যেটা অরিজিৎ শুরুতে বলল, আমাদের সকলের মোটিভেটেড জিমি টেংরি, নট অনলি আওয়ার বস বাট আমাদের প্রতিদিন মোটিভেট করেন নানান রকম কাজ করতে। জিমি যেমন বললেন তেমনি আমরা সকলের জন্য দরজা জানালা খুলে রেখেছি। প্রতিদিন যে কোনো সময় টিউনিং করুন, বন্ধু খুঁজে পেয়ে যাবেন। 91.9 ফ্রেন্ডস এফএম বন্ধুত্বের কথা বলে, সম্পর্কের কথা বলে, আর সেই সম্পর্কের আরেক নাম ঋতুপর্ণ ঘোষ। আমরা শুরু করব। আর আমরা সকলে জানি যে রবীন্দ্রনাথকে এমন করে বুঝেছেন খুব কম পরিচয়, বোধহয় সত্যজিৎ রায়ের পরে ঋতুপর্ণ ঘোষ একমাত্র যিনি রবীন্দ্রনাথকে পলতে পলতে দৃশ্যায়নে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই যে আমার সংস্কৃতি। শুরু করবো সৌমিকে ডেকে নেব। সৌমি শুরু করবে, আজকের সুর বেঁধে দেবে আমাদের বন্ধু, আরেক বন্ধু সুখেন্দু আমাদের সঙ্গে রয়েছে কিবোর্ডে। সবাই মিলে আর স্বরলিপিকে আরেকবার ধন্যবাদ জানাবো আমাদের সবাইকে এরকম একটা জায়গা দেওয়ার জন্য। কোন গান নিখিল
91.9 ফ্রেন্ডস অফ মে আমরা ঋতুপর্ণ ঘোষের জীবন ছায়াছবি ঘিরে একটা কন্টেস্ট করেছিলাম এবং সেই কন্টেস্টে অসংখ্য মানুষ পার্টিসিপেট করেছিলেন। সকলকে ধন্যবাদ। কিন্তু তার মধ্যে আমরা 4 জনকে সিলেক্ট করতে পেরেছি যারা আজ এখানে এসেছেন। তারা ছোট ছোট করে একটু তাদের ঋতুপর্ণকে নিয়ে বলবেন। আমি প্রথমেই দেখে নেব সায়ন তালুকদারকে। সায়নের পরে আসবে সোমনাথ সামন্ত। তৈরি থেকো, সায়ন চলে আসুক, আর পরপর একটু রেডি থেকো। তারপর পূর্বিতা ঘোষ, তারপর শানু ঘোষ, পরপর 4 জন যারা সায়ন তালুকদার। সায়ন 91.9 ফ্রেন্ডস অফ হিউম্যানিটির সঙ্গে ভীষণভাবে জড়িত এবং আমাদের বন্ধু এবং এই কন্টেস্টের উইনার। আজকে শুনবো ঋতুপর্ণ, সায়নের ঋতুপর্ণ। নমস্কার, শুভ সন্ধ্যা। যে কোনো প্রথম কিছুর সঙ্গে জড়িয়ে থাকার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে। তো ফ্রেন্ডস ওপেন স্টেজের এই প্রথম পর্বে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে এবং যাকে নিয়ে আজকের এই আয়োজন যে কোনো প্রথম কিছুর সঙ্গে জড়িয়ে থাকার একটা অন্যরকম আনন্দ রয়েছে। তো আজকের এই যে আয়োজন ফ্রেন্ডস এফএম এর মাধ্যমে ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করার যে উদ্যোগ তারা নিয়েছেন ফ্রেন্ডস ওপেন স্টেজের মধ্য দিয়ে, এখানে উপস্থিত হতে পেরে এবং তার সম্পর্কে কিছু বলতে পারবো এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। কারণ এরকম উদ্যোগ সচরাচর নেওয়া হয় না। তো আমার ঋতুপর্ণকে নিয়ে যদি বলতে হয় তাহলে আমার সঙ্গে ঋতুপর্ণ ঘোষের প্রথম আলাপ কিন্তু তার সিনেমার মাধ্যমে নয়, তার লেখার মাধ্যমে, এবং সেটা কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের ফুটপাতে একটি নামী সংবাদপত্রের রবিবাসরী ও প্রোরপত্রের সম্পাদক ছিলেন তিনি। এবং সে সময় ধারাবাহিক ভাবে একটি লেখা সেখানে বিপুল জনপ্রিয় হয়েছিল, ফার্স্ট পার্সন, যেটা পরবর্তীকালে বই হিসেবেও বেরিয়েছিল এবং সেটাও পাঠক মহলে বিপুলভাবে সমাদৃত হয়েছিল। তো সেই লেখায় আমরা তাকে তার আত্মকথন শুনেছি, তার দৈনন্দিন যাপন, তার আশপাশের মানুষজন, তাদের নিয়ে কথা, এবং অত্যন্ত সুললিত ভঙ্গিতে যেভাবে তিনি এবং যেটা তার অন্যতম বৈশিষ্ট্য বলতে পারি যে তার ঠোঁট কাটা স্বভাব। মানে তিনি কোনো কিছু বলতে তার যেটা খারাপ লাগতো সেটা কিন্তু মুখের ওপর বলতে তিনি কখনো পিছু পা হতেন না। সো এই বিষয়টা এবং এই যে লেখার মাধ্যমে তার এত পাঠকের সঙ্গে জড়িয়ে পড়া এবং এই যে আত্মীয়তা, এটা কিন্তু আমার ঋতুপর্ণ ঘোষের সঙ্গে শুরু হয়েছিল তার লেখার মাধ্যমে। পরবর্তীকালে অবশ্য সিনেমা, কিন্তু তার আগে প্রথমে কিন্তু তার লেখার মাধ্যমে। আমি যখন ঋতুপর্ণ ঘোষ, আরেকটা যে মেমোরি আমার প্রথম মনে পড়ে, আনন্দবাজার পত্রিকার একটা ট্যাবলেট কাগজ তখন বেরোতো 2013 সালে এবেলা, তখন শুরু হয়েছিল এবং সেখানে 31শে মের যে খবর ঋতুপর্ণ ঘোষ চলে যাওয়ার পরের দিন, আমার সেই ছবিটা এখনো মনে পড়ে। প্রথম পেজে ঋতুপর্ণ ঘোষের ছবি বড় বড় করে ছাপা হয়েছিল এবং তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো ব্যাকগ্রাউন্ড এবং সেখানে ঋতু বিদায়ের খবর। এই যে, এবং সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল আমি যদি খুব ভুল না করি। তো সেই দিনটার কথা এবং সেই কাগজের প্রথম পাতার কথাটা আমার ভীষণ মনে পড়ে। ঋতুপর্ণ ঘোষ বললেই এই প্রথম যে স্মৃতিটা মাথার মধ্যে ঘাই মারে সেটা হলো এই ছবিটা। এবং তার পরবর্তীকালে আমি সিনেমা, তার মানে জীবৎকালে আমি তার সিনেমা দেখিনি, পরবর্তীকালে দেখেছি। এবং যে কটি সিনেমা আমি দেখেছি তার মধ্যে তিনি যেটা করেছেন সম্পর্ককে বিভিন্নভাবে বুনেছেন। আমি যদি দহন সিনেমার কথা বলি, একটু আগে রাজাদা দহন সিনেমার কথা বললেন, সেখানে রবি ক্যারেক্টারকে পেয়েছি এবং শ্রবণার মতো একটা পাওয়ারফুল ক্যারেক্টারকে পেয়েছি, যে কিনা রবি
রুমির যে শারীরিক নিগ্রহ আমরা সেখানে দেখতে পেয়েছি, তার প্রতিবাদে সে এগিয়ে এসেছিল এবং সেটা রুখে দাঁড়িয়েছিল, এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছিল পারিবারিক চাপ এবং বিভিন্ন রকম রেজিস্ট্রেশনের মাধ্যমে হচ্ছে যখন রবি আদালতে গিয়ে স্বীকার করতে বাধ্য হলো যে সে চিনতে পারছে না, কিন্তু সেখানে কিন্তু শ্রবণার ক্যারেক্টারটা এত সুন্দরভাবে তিনি পোর্ট্রে করেছেন যে শ্রবণা কিন্তু কোনো রকম কোনো বাধার কাছে নতি স্বীকার করেনি এবং সে কিন্তু তার নিজের পথে এগিয়ে চলেছিল। এবং এইখানে আমার একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের কথা যেটা মনে পড়ে, যেখানে শ্রবণার ঠাম্মি সুচিত্রা মিত্রকে আমরা এখানে পেয়েছি, তো তার সঙ্গে একটা মুহূর্ত যেখানে শ্রবণা রবিকে যখন বাঁচিয়েছিল, তারপর একটা তার মধ্যে আত্মগর্ব একটা ফিলিংস হয়েছিল, কাগজে তার ছবি ছাপা হচ্ছে, তার স্কুলের সহকর্মী বলছে যে তিনি সুন্দরী বলেই তার খবরের কাগজে ছবি বেরিয়েছিল, এরকম একটা মানে চারপাশের মানুষজন কতটা খুশি হচ্ছে না হচ্ছে, শ্রবণা ভীষণ খুশি হয়েছিল এবং তার ফ্যামিলির মানুষজন, কিন্তু এখানে ঠাম্মি অতটা খুশি হন। তিনি বলেছিলেন একটা কথা, যে কথাটা আমার ভীষণভাবে মনে দাগ কেটে গেছে, যে তুমি এমন কিছু কাজ করনি যেটা হচ্ছে গিয়ে তার জন্য তোমাকে বাহবা পেতে হয়, একজন মানুষ হিসেবে যেটা তোমার করার দরকার ছিল তুমি সেটুকুই করেছো, সেটা একজন সাধারণ মানুষ হিসেবে তোমার নৈতিক কর্তব্য, এর বাইরে কিছু নয়। সো এই যে পয়েন্টটা ঋতুপর্ণ ঘোষ তার চিত্রনাট্যের মাধ্যমে সুচিত্রা মিত্রকে দিয়ে বলিয়ে নিলেন, এই বিষয়টাকে আমার এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লেগেছে এই সিনেমার, এবং সেটাই কিন্তু দাগ কেটে গেছে। আরেকটা সিনেমার কথা যদি বলতে হয় তাহলে রেইনকোট সিনেমার কথা আমি বলবো, যেখানে আমরা দুটো চরিত্রকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মান্নু আর একটা হচ্ছে নীরু। তাদের মধ্যে একটা প্রেম দেখার জন্য হচ্ছিল এবং সেই প্রেমটা পরবর্তীকালে আর কি হয়নি, একটা ধনী পাত্রের সঙ্গে নীরুর বিয়ে হয়ে যায় এবং সে শহরে চলে আসে, এবং পরবর্তীকালে মন্নু যখন শহরে এসে নীরুর সঙ্গে দেখা করে তখন তারা আর কি নিজেদের মনের যে ভাঙচুর সেটা আর কি তাদের একে অপরের কাছে প্রকাশ করতে চায় না। তারা এটা বলে যে তারা নিজেদেরকে একে অপরের কাছে ভালো প্রতিপন্ন করতেছে, যে আমরা সুখে আছি, ভালো আছি, স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি, কিন্তু আসলে তারা ভিতর থেকে ক্ষয়ে গেছে। এবং এইখানে গল্পের শেষে যখন দেখা যায় যে ফিরে আসছে মন্নু যখন বন্ধুর বাড়িতে, তখন রেইনকোটের ভিতর থেকে একটা ওই যে গয়না যেটা হচ্ছে গিয়ে বেরিয়েছিল এবং সেটা নীরুর গয়না, এবং মন্নু যেটা করেছিল যে সে যে টাকাটা তার বন্ধুদের থেকে জোগাড় করেছিল সেটা পুরোটাই আর কি নীরুর যে বাড়িতে থাকতো সেই বাড়ির বাড়ি ভাড়া হিসেবে তাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো এইখানে একটা কথা যেটা প্রথমেই আমরা দেখতে পাই যে সে বেসিনের সামনে বসে ঝরঝর করে কাঁদছে, এবং পরবর্তীকালে গল্পের শেষে যখন তার বন্ধু স্ত্রী তাকে একটা সাজেশন দিয়েছিল যে যখন কাঁদবে বাথরুমে তখন শাওয়ারটা অন করে নিও, এই যে মনের কান্নাটা এটাকে আর কি নিজের মধ্যেই রাখা উচিত, বাইরে সেটা দেখানো উচিত না, এই বিষয়টাও কিন্তু পরিচালক ঋতুপর্ণ ঘোষ তার সিনেমার মাধ্যমে এবং সেই চরিত্রদের মাধ্যমে বলিয়ে নিয়েছেন। তো এই জায়গাগুলো ভীষণ ভালো লেগেছিল। এর পরবর্তীকালে ঘোষ এন্ড কোম্পানির মাধ্যমে ঋতুপর্ণ ঘোষকে অনেকভাবে চেনা, কারণ হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন ভাবে আমি চিনেছি, কারণ সিনেমা, তার টক শো যেটা এখন আনপ্লাগ ভার্সনের কথা আমরা বলি, সেটা কিন্তু শুরু করেছিলেন সেই এবং ঋতুপর্ণ এবং ঘোষ এন্ড কোম্পানির মাধ্যমে। একটা বৈঠকি মেজাজ, বাবু হয়ে বসেছেন, সবাইকে তুই তুই করে বলছেন। তুই তুই আমরা কখন বলতে পারি? যখন আমরা আমাদের খুব কাছের মানুষজনদের সঙ্গে কথা বলি, সেখানে বেদুদিকেও তুই বলছেন, সেখানে বোম্বাদাকেও তুই বলছেন, সেখানে শ্রেয়া ঘোষালকেও তুই বলছেন, সবাইকে তুই তুই করে কথা বলছেন। মানে এত নিবিড় যে সম্পর্ক, এই সম্পর্ক এবং এটা আড্ডার ছলে এই যে অসাধারণ ভাবে তাকেও আর কি চেনা, শুধুমাত্র তো যে অতিথি তাকে চেনা নয়, একটা ইন্টারভিউর মাধ্যমে প্রশ্নকর্তাকেও চিনি। তো এভাবেই আমি চিনেছিলাম। তো আমি আর বিশদে বক্তৃতা দীর্ঘায়িত না করে আমি একটি কবিতা তাকে নিয়ে লিখেছি, সেই কবিতাটা আমি আজকে এখানে পাঠ করছি। কবিতার নাম ঋতু এবং। বিষাদে তাকে ছুঁয়েছে বারংবার, অভিমান এসে রুদ্ধ করেছে বেগ, যাপন ঘিরে কৌতূহলী চোখ মুখ, ফিসফাসে বিষ, আকাশে ঘন মেঘ। শিল্পের প্রতি নিয়োজিত তার প্রাণ, সম্পর্কের জালবোনা সব ফ্রেমে, যন্ত্রণা সব গুটিয়েছে খোলা পাতা, গানেতে কথায় বিরহ আসে নেমে। সিনেমা নিয়েছে নতুন কিছুর পাঠ, দৃষ্টিকোণে ছবির বদলেছে সংজ্ঞা, প্রশ্ন উঠেছে শ্লেষ কত ছুঁড়েছে সমাজ,
রসদরজায় উপহার ঋতুর অবজ্ঞা। বিষাদ ছুঁয়ে বৃষ্টি নেমেছে ঘোর, তুলি কলমের পসরা সরিয়ে রেখে দরদ দিয়ে আঁকেন তিনি ছবি, চরিত্র তাই জীবন্ত দেখে ভোর। ঋতু আসে ঋতু চলে যায় ঠিক, ঋতুপর্ণ রয়ে যান মূল মাঝে, চোখের বালিতে দোসর খোঁজে দিই, দহন হলেই আবহমান সুর বাজে। বনমালী তুমি বড় জন্মে রাধা হয়েও ন তুমি কোন তৃতীয় ব্যক্তি জানি, কত ব্যথা তুমি সয়ে গেলে আজীবন, আমরা তোমাকেই ফার্স্ট পার্সন মানি, আমরা তোমাকেই ফার্স্ট পার্সন মানি। ধন্যবাদ, নমস্কার। শ্যামলকে ধন্যবাদ। শ্যামকে একটু বসো। আমি সবাইকেই বলবো একটু ছোট্ট করে বলার জন্য, কারণ আমরা আসলে সবাই মিলেই আজকে পারফর্ম করার চেষ্টা করছি। আমরা পেয়েছি বিজয় লক্ষ্মী বর্মন এবং শ্রাবণী সেনকে আমাদের মধ্যে। তাদের শোনার জন্য সবাই অপেক্ষা করছে। খুব স্বাভাবিকভাবে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সরাসরি। এখানে শুভজিৎ আছে, শুভজিৎ সরাসরি কাজ করেছে। সবার সঙ্গে কথা হবে। আমরা ছোট্ট করে একটু শুনে নেব সোমনাথ সামন্ত। সোমনাথ তৈরি আছে নিশ্চয়ই। সবাইকে অনুরোধ করবো, মানে যেটুকু যদি লিখে নিয়ে এসে থাকা হলে সেটুকুই আমরা শুনবো। এরপর পূর্বিতা এবং তারপর শানু। সোমনাথ সামন্ত। নমস্কার, আমি সোমনাথ। নমস্কার, আমি সোমনাথ সামন্ত। ফ্রেন্ডস এফএমের এরকম কর্মকাণ্ডকে কুর্নিশ জানাই যে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। ফ্রেন্ডস এফএম আমাদের প্রতিদিন অবসরের সঙ্গী। আমরা নিত্য নতুন গানের মাধ্যমে বিভিন্ন আর্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। আমাদের এক ছোট্ট পরিবার গড়ে উঠেছে ফ্রেন্ডস এফএমের সাথে। এরকম একটি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানানোর জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সত্যি বাহবাযোগ্য। আজ আমি ঋতুপর্ণ ঘোষ সম্পর্কে বলতে চাই যে আমি প্রথম ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখেছিলাম টিভিতে যখন আমি ছোট ছিলাম, 19শে এপ্রিল। সেই সিনেমাটা আমার মনে দাগ কেটেছে, খুব ভালো লেগেছিল সেই সিনেমা। সেই সিনেমা সম্পর্কে দুচার কথা বলতে চাই। সেই সিনেমাটা একটি সম্পর্কের কথা, একটি তারিখ, যেখানে দেখতে পাবো দুটি সম্পর্ক, মা আর মেয়ের সম্পর্ক, সরোজিনী এবং অদিতি। মেয়েটি চেয়েছিল আর 5টা মেয়ের মতোই তার সুখী পরিবার থাকবে, কিন্তু বিধাতার লিখন খন্ডা বেগে দেখতে দেখতে নেমে এলো শোকের ছায়া। তার বাবা হঠাৎ করে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। সে কি ভেবেছিল যে তার বাবা তাকে ছেড়ে চলে যাবে? মনে যেন এক বিরহ নেমে আসে, সত্যি কথা। তারপরে আস্তে আস্তে সে চলে গেল হোস্টেলে, সেখানে থাকলো, সেখানে থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠলো, কিন্তু সম্পর্ক যেন তার মনের ভেতরে একটা তিক্ততা তৈরি করলো সেই সম্পর্কের বিষয়। আস্তে আস্তে বড় হয়ে সে বাড়ি ফিরে এলো, কিন্তু তার মা ব্যস্ত তার নিজের জগৎ নিয়ে। তার মা ব্যস্ত হয়ে উঠেছে তার জীবনে উন্নতির পথ নিয়ে। মেয়েটি আস্তে আস্তে ভাবতে থাকে, ভাবুক হয়ে ওঠে যে তার মাকে কি সে কোনোদিনও নিজের করে পাবে না। তার মাও আস্তে আস্তে তার জগতের সাথে এতটাই জড়িয়ে গেলেন যে ভুলেই যেতে লাগলেন যে তার সম্পর্ক রয়েছে। এদিকে দেখতে দেখতে সেই বিশেষ তারিখটি এসে পৌঁছায়, 19শে এপ্রিল। কিন্তু মা ভুলেই গেছেন এই তারিখের মহত্ব। এই তারিখটি বিরহের তারিখ। এই তারিখটি তার মায়ের জীবনে কোনো দামই নেই দেখা যাচ্ছে। মেয়েটি অপেক্ষা করছে হয়তো কিছু হবে, কিন্তু মায়ের মনেই নেই। মা তার একটি বিশেষ সম্মান পাওয়ার জন্য এগিয়ে যেতে থাকেন মাদ্রাসার দিকে। কিন্তু দেখতে দেখতে যখন সন্ধ্যে নেমে আসে, আস্তে আস্তে মেয়েটিও যেন কোথায় চলে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায়। কিন্তু মেয়েটি চাইছিল যে সংসার করতে, সুখে থাকতে, কিন্তু তার প্রিয় মানুষটিও তার মায়ের এই পেশা সম্পর্কে যখন জানতে পারে তখন তাকেও ছেড়ে চলে যায়। মেয়েটা আস্তে আস্তে মনের ভেতর দুঃখ চেপে রাখে এবং চলে যেতে থাকে একটা অন্ধকার জগতের দিকে। হঠাৎ করেই আবির্ভাব হলো, কলিং বেল বাজলো, যে এসে পৌঁছলো তার মা। এবং মা এবং মেয়ের মধ্যে চলতে থাকে এক মিষ্টি কথোপকথন, কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কে যে ব্যথা বেদনা সেটা বেরিয়ে আসতে থাকে, প্রকাশ পেতে থাকে। সত্যি কথা
মা মেয়ের মধ্যেও যে এরকম কথা লুকিয়ে থাকতে পারে তা ঋতুপর্ণ ঘোষ বুঝিয়ে দিয়েছেন এই সিনেমার মধ্যে দিয়ে। কতদিনে জমে থাকা মনের আবেগ মা মেয়ে আস্তে আস্তে চোখের জলের মাধ্যমে বেরিয়ে যেতে থাকে, কিন্তু দেখতে পাওয়া যায় অন্তিম শেষে যে মায়ের কোলে মেয়েটি যখন মাথা রাখছে কত আনন্দ। এই দিনটির জন্যই তো মেয়েটি অপেক্ষা করেছিল না, মেয়েটি চেয়েছিল তার মায়ের কোলে মাথা রাখতে, আর 5টা মেয়ের মধ্যেই তো সেও চেয়েছিল যে মা বাবাকে নিয়ে সাথে থাকবে, মায়ের কোল পাবে, কিন্তু মা তো ব্যস্ত তার জগৎ নিয়ে। কিন্তু যখন তার মা বুঝতে পারলো যে তার মেয়েও চায় যে তাকে সাথে নিয়ে থাকবে, সত্যি এখানে ঋতুপর্ণ ঘোষের সার্থকতা। আমরা 19শে এপ্রিল সেই বিশেষ তারিখটি, এই বিশেষ তারিখে তার বাবা তাকে ছেড়ে চলে যায়, মা পরে বুঝতে পারলো যে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল এই তারিখে, বিশেষ তারিখে। সত্যি ঋতুপর্ণ ঘোষের এই সিনেমাকে সত্যি গভীর জানে। ধন্যবাদ। আমরা আসলে একটু ছোট ছোট করে যাব, আমরা সিনেমার গল্পের মধ্যে যাব না, কারণ আমরা প্রত্যেকেই সিনেমাগুলো দেখেছি। আমি সকলকে অনুরোধ করবো গল্পগুলোতে না গিয়ে জাস্ট যেটুকু এক্সপ্রেশন তোমার মনে হয় সেটুকুতে যাতে। পূর্বিতা ঘোষ, সঙ্গীতাকে একটু লিখে দাও। নমস্কার, আমি পূর্বিতা ঘোষ। আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আমি ঋতুপর্ণ ঘোষের সিনেমার মধ্যে দুর্গাপুজোর উদযাপনটাকে ভীষণভাবে পছন্দ করেছি, আমার ভীষণ মন কেড়েছে এই জিনিসটা। আমরা উৎসব সিনেমাতে তো দেখেইছি কিভাবে পুরো পুজোর মহল দেখানো হয়েছে, আর আজকের দিনে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা অনেকেই বাইরে বাইরে থাকি, বিশেষ করে আমি যখন 2 বছর মাস্টার্সের জন্য বাইরে ছিলাম, আমি কিভাবে পুজো মিস করেছি সেটা আমিই জানি। আমি এটা একটা বলার, তাছাড়া অন্দরমহলেও আমরা দেখেছি কিভাবে দুর্গাপুজোকে দেখানো হয়েছে ওনার সিনেমার মধ্যে, এটাই বলা। আর আমার অবশ্য প্রথম সিনেমা দেখা ঋতুপর্ণ ঘোষের সিনেমা, সেটা তিতলি, সেটা অনেক ছোটবেলা, কিন্তু আমার কাছে এই দুটো সিনেমা খুব মন পেয়েছে। এটাই থ্যাংক ইউ। চলে আসবো আমরা শানুর কাছে। শানু ঘোষ। প্রথমত আমি একটা কথা বলতে চাই, আমি মুখস্থ বিদ্যা আমার অত ভালো নয়, লিখতে হয়তো পারি কিন্তু মনে রাখতে অতটা পারি না, যার ফলে আমি কিছু ঋতুপর্ণ ঘোষের সম্পর্কে আমি লিখে নিয়েছি, সেগুলো আমি দেখে দেখে আপনাদেরকে। শ্রদ্ধেয় উপস্থিত সবাই, আমার প্রণাম ও ভালোবাসা জানাই। আমি প্রথমত কৃতজ্ঞতা জানাই রেড এফএম 91.9 ফ্রেন্ডস এফএম এর সমস্ত সদস্যদের, বিশেষ করে রাজাদাকে, যিনি আজকের এই অনন্য আয়োজনের মূল কাণ্ডারী। ঋতুপর্ণ ঘোষ স্মরণে মেমোরিজ ইন জুন এই আনুষ্ঠানিক আলোচনা সভায় আমাকে অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ করে দিয়েছে রাজাদা। অসংখ্য ধন্যবাদ রাজাদা। ওপেন স্টেজ ফোরামে দাঁড়িয়ে ঋতুপর্ণ ঘোষের কথা বলতে গেলে শব্দ যেন থমকে যায়। তিনি শুধু একজন পরিচালক নন, ছিলেন এক অনুভবী শিল্পী, যার শিল্প চেতনায় ক্যামেরার ফ্রেমে মনের গভীরতা আঁকড়ে রাখতে জানতেন। আমি একজন পেশাগত ফটোগ্রাফার, ক্যামেরা দিয়ে মুহূর্ত বন্দী করার প্রচেষ্টায় থাকি, ঠিক যেমন করে ঋতুপর্ণ ঘোষ নিজের চলচ্চিত্রে ধরেছেন সমাজের অস্পষ্ট, অনুচ্চারিত অথচ গভীর সত্যগুলো। ওর ছবিগুলি থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েই আমার ক্যামেরার পিছনে আসাটা খানিকটা বলতেই পারেন। একজন ফটোগ্রাফারের চোখে যেমন দৃশ্যের ভাষা জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর ঋতুপর্ণ ঘোষ সেই ভাষাকেই যেভাবে পর্দায় রূপ দিয়েছেন তা নিঃসন্দেহে অনুপ্রেরণার বাতিস্তম্ভ বলা যেতেই পারে। এই গুরুত্বপূর্ণ আলোচনা পরিসরে আমাকে মনোনীত করার জন্য আমি সত্যিকারে সম্মানিত, কৃতজ্ঞ এবং একই সঙ্গে আবেগাপ্লুত। আশা করি আমার বক্তব্যের মাধ্যমে আমি ওর কাজের প্রতি শ্রদ্ধা ও অনুভবের সামান্য প্রতিফলন ঘটাতে প্রচেষ্টা করব। ঋতুপর্ণের ফ্রেমে বাঁধা যে কবিতাটা আমি লিখে নিয়ে এসেছি সেটা আজকে আপনাদের কাছে পাঠ করতে চাই।
আংটি দিয়ে শুরু কল্পনার এক রঙিন পথ। 19 এপ্রিল এ মায়ের ছায়া, কন্যার অভিমানী রূপকথা। দহন জ্বালায় প্রতিবাদের আগুন, নীরবতা দেয় আঘাত। চোখের বালিতে রচনার মাঝে লুকিয়ে থাকে অভিশাপ। বাড়িওয়ালি এক নিঃশব্দ নিঃসঙ্গ সুর, একাকিত্বে জীবনের কথা। উৎসবে আসে পারিবারিক বন্ধন, পূজার ছোঁয়া, এক অলৌকিক মধুরতা। শুভ নবরাতে রহস্যের জাল, রাঙা পিসিমার বুদ্ধিমত্তা, তার মায়াজাল বোনা। আবার রেইনকোটের বৃষ্টি নামে বেদনার পাতায় ভিজে যায় সারাবার। তিতলির ভাষায় ভর করে মামের টান, দুপুরে আসে সম্পর্কের জ্বর, ধোয়াটে ভালোবাসার গান। সব চরিত্র কাল্পনিক, তবু কত বাস্তবতার ছায়া। আবহমানে সময়ের স্রোতে শিল্পীর প্রেমের মায়া। খেলায় রয়েছে শিশুর চোখে অদ্ভুত এক জগতের রং। দ্য লাস্ট লেয়ার থিয়েটারের পর্দায় ভেসে আসে জীবনের ঢং। চিত্রাঙ্গদায় দেখায় আত্মপরিচয়ের খোঁজ, নৌকাডুবি নয়, ছিল অন্তর্জনের ডাক। ঋতুবর্ণর ফ্রেমে প্রেম হারায়নি, পেয়েছে নতুন চিরচেনা পাঠ। আমার কাছে ও সৃষ্টি আমাদের ভাবায়, প্রশ্ন তোলে এবং সাহস যোগায়। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন বাংলা চলচ্চিত্রের হৃদয়ে নায়ক হয়ে চিরকাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। চারজনের কথা শুনলাম। এরা চারজনই একটি কন্টেস্টে উইনার। 91.9 ফ্রেন্ডস এফএমে একটি কন্টেস্ট হয়েছিল ঋতুপর্ণ ঘোষ ঘিরে। সবার মনে কিভাবে তার উপস্থিতি সেটা শুনলাম। সব চরিত্র কাল্পনিকের শেষ পর্যায়ে শুটিং ছিল বোলপুরে। একদিন শুটিং শেষ হয়ে গেল সকাল সকাল। দল বেঁধে সবাই উত্তরায়ণ দেখতে গেলাম। সেই চোখের বাইরের আগে বেশ কয়েকবার ঘন ঘন গিয়েছিলাম, এবার বহুদিন পর আবার। প্রদর্শনী কক্ষ সরে গিয়েছে একতলা থেকে দোতলায়, আমি জানতাম না। সাজানো জিনিসের অদল বদল হয়েছে অনেক। মৃণালের একটি বেগুনি রঙের শাড়ি, একটা ছোট্ট বালাচোরা ছিল, নিতান্তই বালিকার হাতের মাপের। মনে আছে বহুক্ষণ সেটার সামনে দাঁড়িয়ে থাকতাম তখন। রবীন্দ্রনাথের বিশাল বাপের নাগরা অতিকা পোশাকের পাশে সেই ছোট্ট বালাচোরা কোথায় যেন চিনিয়ে দিয়েছিল এক অসম দাম্পত্যকে। আর মনে মনে হয়তো নিজের মতো করেই তৈরি হয়েছিল অবহেলিত আশালতার সসংকোচ সারল্য। আমার সঙ্গে আমার ইউনিটের বয়োকনিষ্ঠ বন্ধুরা ছিল। আমার উপর কেমন করে যেন অযাচিত ভাবে এসে পড়ল প্রদর্শনী ঘুরিয়ে বুঝিয়ে দেখানোর দায়িত্ব। আর সেই সঙ্গে হয়তো খেয়াল করলাম রবীন্দ্র জীবনের এই নথিপত্র সামগ্রী স্মারকের সম্ভারে কোথায় যেন আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত এক রবি মানুষে। কোথাও খুঁজে পেলাম না কাদম্বরী দেবীর কোনো চিহ্ন। কাদম্বরীর সঙ্গে কবির সম্পর্ক প্রণয়ের না বাল্য বন্ধুতার, তা
নিয়ে অনেক তর্ক বিতর্ক, কৌতূহলের নিরন্তর ধারাকরণের কথা আমরা জানি। ওটা সত্যিই না পাঠক বা পণ্ডিতের অত্যুৎসাহী কল্পনা, এ নিয়ে তর্কের অভ্যাস হয়তো আছে। কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির এই শ্যামবর্ণা, আত্মঘাতিনী, বিষাদ রমণী কোথাও যে কবির মনে তার সুচারু স্পর্শ নিয়ে চির জাগ্রত হয়েছিলেন সারা জীবন, সে কথাকে অস্বীকার হওয়ার কোনো উপায় নেই। কিন্তু আজ সেই কবির যেখানে প্রতিষ্ঠান, সে অন্তরালের প্রেরণা রাত্রিকে কেমন করে যেন কঠোর নির্বাসনে পাঠিয়ে দিয়েছে প্রতিষ্ঠানের শক্তি। রবীন্দ্রনাথের দেবালয়ে কাদম্বরীর কোনো স্থান নেই। বন্ধুদের মধ্যে কেউ কেউ বলল পশ্চিমে হলে আমাদের নাকি বলতো না। মনে পড়ল মাদান তুসোর মোম জাদুঘর। ভিড় করে দাঁড়িয়ে আছেন বাকিংহাম রাজ পরিবারের সবাই, প্রিন্স ফিলিপস, রানী এলিজাবেথ, দুই পুত্র। কেবল আশ্চর্যজনক ভাবে নির্বাসিত রাজবধূ ডায়ানা। তাজখান উল্টো দিকে একাকিনী রাজ পরিবারের মুখোমুখি, প্রিন্সেস অফ দ্য পিপলস তৃপ্ত উচ্ছলতায় তাকিয়ে আছেন বাকিংহামের রাজতন্ত্রের দিকে। দৃষ্টিতে যেন এক নীরব উপহাস। এক জায়গায় পশ্চিম সবই যেন এক, যেমনটি এক ধর্ম আর শক্তির আস্ফালন, যুগে যুগে কালে কালে অবিকল এক চেহারা, এক প্রতিকৃতি। প্রাতিষ্ঠানিক রোষের কবলে কোন কোন অবাঞ্ছিতের নির্বাসন। স্পষ্টবাদী ছিলেন ঋতুপর্ণ ঘোষ। ফার্স্ট পার্সন আমরা পাই এমনটাই শুনতে। পশ্চিম হোক পূর্ব হোক, প্রতিবাদ যদি করতে হয়, প্রতিবাদ তো করতেই হবে। ভালোবাসলেও প্রতিবাদ করা যায়, শিখিয়ে গেলেন ঋতুপর্ণ ঘোষ। সব চরিত্র কাল্পনিকের কথা উঠেছে যখন, তখন আমরা সরাসরি বিজয়লক্ষ্মী বর্মনের কাছে আসবো, কারণ আমরা জানি সবাই এখানে দেখেছি, পর্দার একদম আমরা দেখতে পাচ্ছি সেই মঞ্চ। হ্যাঁ, আমার বিশেষ সৌভাগ্য ঘটেছিল সব চরিত্র কাল্পনিকে জয় গোস্বামীর কবিতা আবৃত্তি করার। তার অভিজ্ঞতাটা ভারী চমৎকার। একদিন একটু বেশি রাত্রে আশুতোষ কলেজ অডিটোরিয়ামে ওটার শুটিং হলো। তারপরে একদিন ডাবিং এর জন্য যখন ডাকা হলো, তখন ঋতুপর্ণ ছিলেন না, কিন্তু ওর ভয়েস রেখে গিয়েছিলেন। বলেছিলেন যে না, যেভাবে বলা হয়েছে তাতে সুর লাগছে। আমি একটু আশ্চর্য বোধ করেছিলাম। আমি সবসময় খুব সচেতন ভাবে চেষ্টা করি কবিতা বলবার সময় সুর পরিহার করতে, কিন্তু সত্যি সত্যি যে সেটা কতটাই করা সম্ভব সেটা ঋতুপর্ণের আবৃত্তি শুনে বুঝেছিলাম। চেষ্টা করেছিলাম সেইভাবে কবিতাটিকে করতে। ঋতুপর্ণের সঙ্গে এর পরে আরেকটু বড় করে যোগাযোগ হওয়ার একটা সুযোগ ঘটেছিল। সেটা যে শেষ অবধি বাস্তবায়িত হয়নি, এটা আমারই অপারগতায়। ওই যে একটা সিরিয়ালের কথা আপনারা জানবেন সবাই, গানের উপারে, তাতে আমাকে অভিনয় করার জন্য বিশেষ করে উনি বলেছিলেন আমি না শুনবো না। বললাম যে সরকারি চাকরি করি এবং চাকরির শেষ বছর, এখন একটু ছুটি টুটি নেওয়াগুলো সমস্যা হয়ে যাবে, আমাকে মাফ করে বাবা। সেই সম্পর্কটা ঘটে ওঠেনি, এখনো তার জন্য কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে, ভাগ্য। হ্যাঁ,
সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা শোনায়, মিথ্যে মিথ্যে মিথ্যে। প্ল্যাটফর্মে নেমে পায়চারি করতে করতে দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতে হিমভূতি ও ময়লা ফতুয়া ছাতা বগলে শালিক শালিক চেহারার একজন লোক থমকে জিজ্ঞেস করলো, কে গো, আমাদের ফটিকলাল? বাজ পাখির মতন এক সুবিশাল হাস্য দিয়ে তাকে চুপসে দিল। সে পালাবার পথ পায় না, টোটো করে নেমে গেল রেল লাইনে। প্রচন্ড রোদে ধোঁয়া বেরোতে লাগলো তার গা থেকে। সে কুরকুর হয়ে গেল দিগন্তে। খানিক বাদে ট্রেন ছাড়বার একটু পরে এক সবুজ ঢেউয়ের মতন বিস্মরণ ঝাপটা মারে আমার কপালে। জানলার পাশে দুটো উড়ন্ত ফিঙে চোখ মেরে বলে যায়, তু তু আমি কি তবে ফটিক অথবা তার যমজ? আলপথ ধরে এতক্ষণে হিমভূতি ময়লা ফতুয়া ছাতা বগলে শালিক লোকটার পাশাপাশি আলপথে হেঁটে যেতে যেতে কোথায়, কোন গ্রামে? ফটিক কি এতদিন নিরুদ্দেশ ছিল? পালিয়েছিল দারোগা মহাজনের গুটোয়? সুফলাতে গিয়েছিল শহরে? সে ফিরেছে বলে শাঁখ বাজবে, চোখের জল দিয়ে ধোয়ানো হবে তার পা। একটি অকাল বৈধব্য মাখা স্ত্রীলোক ছাই ছাই চোখ মেলে বলবে, এটাই তো তোমায় কেউ জোর করে ধরে আনিনি, কেন এলি? আঁশকুটির মতন ধারালো তার উদাসীনতা, টিয়া পাখির মতন তীক্ষ্ণ। ট্যাঁ করছে দু একটি বাচ্চা। অকাল বৃষ্টিতে পচে গেছে ধানের গোছ, পূর্ণিমা চাঁদের গায়ে কাদা। কালভার্টের পাশে তারা তারা নির্বাচনী ইস্তাহার সিঁটিয়ে পড়ে আছে। বাঁধ ভাঙা নোনা জলে ঘুরপাক খাচ্ছে ফটিকের ছেঁড়া চটি। এই অনন্তের টুকরো দৃশ্যের ওপর হুমড়ি খেয়ে পড়েছে মহাবিশ্ব। একটি নবীন তৃণের ডগা মাথা তুলে বলল, ফিরতে দাও ফটিক তার নিজের জায়গায়, নইলে সব কিছু মিথ্যে মিথ্যে মিথ্যে। ওই আমরা যেমন বলি, মৃত্যুটাই শুধু মিথ্যে হোক, বেঁচে থাকাটাই প্রবল হয়ে উঠুক। আমরা যেন সবাই শিল্পটাকে, শিল্পের সম্ভারটাকে মনে রাখতে পারি। আর সত্যি তো তাই, একটার পর একটা ছবি, একটার পর একটা লেখা, বিজ্ঞাপন, কত কিছু, অন্তর সজ্জা, ডিটেইলিং, কত কিছু আমরা পেয়েছি। একটা ছবি তৈরি করতে গেলে কত কিছু প্রয়োজন হয়। দুর্গাপুজোর কথা বলছিল পূর্বিতা। দুর্গাপুজো উৎসব এবং সেই অবিস্মরণীয় গান, যে গান কোথাও একটা বর্ষা শরৎ সব একাকার করে দেয়, মন কেমন করে দেয়। আর সেভাবেই কিন্তু আমাদের সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন ঋতুপর্ণা ঘোষ, শ্রাবণী সেনের। আমরা সকলেই হঠাৎ করে যেন জেগে উঠেছিলাম, আরে এমন গান তো শুনিনি, এমন তরুণী বাবা। আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা দুজন মানুষকে পেয়েছি, বিজয়লক্ষ্মী বর্মন এবং শ্রাবণী সেন, যারা এরকম একটি কাজের সঙ্গে যুক্ত এবং আমাদের মনের মধ্যে সেই দোলা লাগিয়েছেন। আমি শ্রাবণীর কাছে সরাসরি যাচ্ছি, শুনি একটু। সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমার সঙ্গে যে ঋতুদার এইরকম একটা বন্ধুত্ব হয়ে যাবে আমি কোনোদিন কল্পনাতেই আনতে পারিনি। একটা দিন দুপুরবেলা দেবজ্যোতি মিশ্র আমাকে একটা ফোন করেন।
যে তুই অমল ধবল পালে লেগেছে গানটা জানিস, কেমন লাগে? তার না আমি খুব একটা জানি না, আমার খুব যে একটা ভালো লাগে তাও না। কেন গো? তখন বলছে আরে এটা তোকে দিয়ে গাওয়ানো হবে রে, চালচিত্র বলে একটা ছবি আসছে ঋতুপর্ণ ঘোষের। আমি তো লাফিয়ে উঠলাম। তো আমি বললাম যে তোমরা আমার গান শুনলে কোথায়? তখন আমি একেবারেই গান করি না, সবে সবে শুরু করেছি। বলছে আমরা মিউজিক ওয়ার্ল্ড ঘেটে ঋতু বলেছে ওকে দিয়েই গাওয়াতে হবে, আর অর্পিতার লিপে এই গানটা হবে। তো আমি বললাম যে আমি গাইবো, মানে ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল, কারণ তার কিছুদিন আগেই 19 এপ্রিল দেখে এসেছি। একটা অদ্ভুত রোমাঞ্চ বোধ করছিলাম। তারপরে স্টুডিওতে ডাক পড়লো আমার, এই শ্রুতি, নাকতলার শ্রুতিতে। একটাই সুবিধা ছিল যে এখানকার রেকর্ডিস্ট রাজীব দা আমার খুবই পছন্দের মানুষ ছিলেন, আছেন। তো তুই বললো, আমাকে বললো তুই ভয় পাস না কিন্তু, ঋতুদাকে দেখে ভীষণ ভালো লোক। তো যখন যেতে বলেছেন তার আধ ঘন্টা আগে আমি তো গিয়ে পৌঁছে গেছি, গিয়ে আমি বসে আছি। হঠাৎ দেখি যে ঋতুপর্ণ ঘোষ ঢুকছেন ঘর দিয়ে। তখন বললো প্রথম কথা বলো তুই রুকু তো। ব্যাস ওইটাতেই যে একটা অদ্ভুত কি বলবো, একটা বন্ধুত্ব হয়ে গেল। তারপর হ্যাঁ বলে তুই দেখি গানটা গা দেখি, আমি একটু টাইমটা দেখে নি। তখন কেউ নেই, আমি আর ঋতুদা। আমি গানটা গাইলাম, বললো একদম এইভাবে গানটা গাই। আমি চললাম, আমার একটা মিটিং আছে, তুই দেবুকে বলে দিস। আর সেদিন আমার ট্রেনার ছিলেন শ্রী অর্ঘ সেন, ওনারাও এলেন। আর এই গানটা গাওয়া খুব কঠিন ছিল। একটা সিকোয়েন্সে ছিল যে এই গানটা যখন হচ্ছে পেছন থেকে একটা ঢাক বাজছে, যে ঢাকটা মানে মেয়েটিকে খুব ডিস্টার্ব করছে, গাইতে অসুবিধা হচ্ছে। তো সেই জিনিসটা আনার, তো আমি তো তখন অত কিছু জানিও না কিভাবে কি করবো। সেটা আমাকে দেবুদা প্রচন্ড হেল্প করেছিলেন, অর্ঘ সেন তো ছিলেনই। এবং এই গানটি সত্যি কথা আমাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমার মনে আছে এই ছবিটি তখন আর তারা চ্যানেলে টেলিকাস্ট হয়েছিল, এবং সেই দিনই সঙ্গে সঙ্গে বহু মানুষ বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাকে কনগ্রাচুলেট করেছিলেন। এবং সত্যি কথা বলতে কি ওই গানের পরেই আমাকে লোকে চিনেছে। তারপরে একটা অদ্ভুত বন্ধুত্ব, যেটা বলছিলাম, আমি ধরো রাস্তা ক্রস করছি, তখন ফোনে করতে রূপু তুই কি করছিস, একদম দাঁড়াও ট্রাম লাইন সাবধান। তখন বললো ওসব জানি না, তুই এই কি লাবণ্যের ওই অন্তরাটা গা দেখি, আমি একটু টাইমটা দেখবো, এইটা ব্যাকগ্রাউন্ডটা এখানে লাগানো যায় কিনা। আমি ট্রাম লাইন ক্রস করতে করতে এই কি লাবণ্যে গাইতে গাইতে যাচ্ছি। তো ওটা আমি একটা ওদের ট্রিও এর মধ্যে ঢুকে বলছিলাম। আমাকে কোনোদিন মনে হয়নি যে আমি একজন গাইয়ে ওখানে গান করতে গেছি বা সেরকম কিছু। তারপর আরেকটা সুযোগ ঘটলো, বাড়িওয়ালিতে একটা ট্রানজিস্টারে গানটা হচ্ছিল তুমি কোন ভাঙনের পথে। সেই গানটিও দু লাইন আমাকে দিয়ে গাইয়েছিল, সত্যি আমার ভাগ্য। তারপরে এলো রেনকোট, সেটা আমার একটা অন্য অভিজ্ঞতা। সেখানে প্রায় 10 জন ছেলে 10 জন মেয়ে, আর
দেবুদার ব্যাকগ্রাউন্ড তো অসামান্য অসামান্য, চোখের বালির ব্যাকগ্রাউন্ড, মানে সেই ওদের যে হারমোনি গুলো ঋতুদা আর দেবুদা দুজনেই বললেন যে এটা রূপু কন্ডাক্ট করতে। আমি তো সব জানি না কিছু করতে, আমি করবো কি? দেবুদা বললো ঠিক পারবে, চল না আমি আছি। আর সবাই বলতেন যে ঋতুপর্ণ ঘোষ খুব গম্ভীর, না কিছু, সবার সঙ্গে খুব একটা মিলেমিশে কথা বলেন না, কিন্তু কেন জানি না আমার সঙ্গে কিন্তু সেটা হয়নি। নিজেও ডায়েট কোক খেত আর আমাকে বলতো তোরও এমনি কোক খাবি না, ডায়েট কোক খাবি। তো আমার জন্য একটা ডায়েট কোক আসতো, ওর জন্য একটা ডায়েট কোক আসতো। সেই রেনকোট যখন দেখলাম, তার মধ্যে আমারও কিছু ছেলে মেয়ে ছিল, সে যে কি আনন্দ সেটা কোথায় বলে বোঝাতে পারবো। আরেকটা অনুষ্ঠান করেছিলাম, অনুষ্ঠানটা জিডি বিড়লা সভাগারে হয়েছিল। ঋতুদা পড়েছিলেন, আমাদের গান ছিল, সৌম্যজিৎ, সৌরেন্দ্র ওরাও ছিল। তো আগের দিন আমাকে বললো, এই তুই কি কালারের শাড়ি পরবি রে? তো আমি বললাম যে আমি এখন ঠিক করিনি কিছু। কেন? বললো সাদা পরবি না, আরো মোটা লাগবে, কালো শাড়ি পরে আসবি। তো আমার ঠিক আছে, কটার সময় আসবি? আমি চলে আসবো, আসলে তার আগে আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা আর বলিনি, বললে তো আর বকা খেয়ে। তখন বললো আমি এই সময়ের মধ্যে তোমায় দেখতে চাই স্টেজে। তাহলে যে এই যে কালো শাড়ি পরে এসেছি, বলে হ্যাঁ যতটা মোটা লাগে তার থেকে একটু কম লাগছে। তো আর শেষ দেখা যেটা আমার সামনে হলো, ওনার কোন একটা ছবিতে দেবুদা বললো যে ঋতু তোকে একটু বাড়িতে গেছে। তো বাড়িতে গেলাম, তখন উনি একটু বাইরে ছিলেন, আসেন। এসে বললেন যে এই তুই লাঞ্চ করবি তো, কি খাবি তুই? আমি না গো, আমাকে এখন গিয়ে একটা প্রোগ্রামে দিতে হবে, আমি কিছু খাবো না, তোমরা খাবো। তো বললো আমি এখন মাটন রোল খাবো আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, আমার কি সহ্য হবে? তখন আমি বললাম যে হবে হবে, আমি অত লোক দেবো না, আমাকে এখন বাড়িতে গিয়ে ছুটতে হবে। তো তখনও আমি দেখেছি যে মানে রবীন্দ্রনাথের গান লেখা মানে পুরোই তুলে খাওয়া যাকে বলে, এবং এক একটা সিকোয়েন্স বলছে আর সেখানে বলছে তুই গানটা একটু গা দেখি কিরকম লাগছে শুনতে, নাকি তুই অন্য কোনো গান সাজেস্ট করতে পারিস এই ব্যাপারটাতে। মানে এই সুযোগটা যে আমি পেয়েছি, মানে আমি তো ধন্য, মানে প্রচুর আড্ডা মেরেছি, গল্প করেছি, এটা আমার জীবনে হয়েছে। আমি এই অভিজ্ঞতাটুকুই শেয়ার করতে পারি, আর কিছু জানি না। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে বাড়িওয়ালি ছবির গান না, তাহলে ওটাই দেখি
তরফ থেকে আমি জাস্ট একটু রিকোয়েস্ট করবো মিস্টার জিমি চ্যাংরিকে আসার জন্য, আমাদের ভালোবাসার উপহার একটু তুলে দেওয়ার জন্য। সৌমিকে দেখে নেব। সৌমির রাজাদিত্যকে একটু এখানে ডাকবো একবার। আমরা রাজাদিত্যর কথা শুনবো, তার আগে আমাদের এই সময়ের প্রিয় কবি দীপ শেখর। দীপ কোথায়? দীপ একটু দেখে নেবো একবার আগে, কথা শোনার আগে। আমাদের সামান্য উপহার আমাদের সকলের হয়ে জিমি চ্যাংরি। আর আমাদের সামনেই রয়েছে শুভজিৎ। শুভজিতের গানে যাবো আমরা এরপর, তার আগেই আমাদের উপহার। শুভজিৎ তুমি আমাদের চলে যাবো, একেবারে গানে যাবো তোমার। বসো। এবার তো স্ট্যান্ড লাগবে না, স্ট্যান্ডটা একটু লাগবে।
যত পাই তোমায় আরো তত যাচ্ছি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি, জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়ন তোমারে আয়না দেখিতে, রয়েছ নয়নে আমি এই গানটি 2012 সালে জীবন স্মৃতিতে গিয়েছিলাম, ঋতুপর্ণ ঘোষের জীবন স্মৃতিতে, এবং রাজাদা বলতে বললো বলে দু এক কথা বলছি। 2012 সালে রবীন্দ্রনাথের 150th বার্থডে অ্যানিভার্সারি ছিল, সার্ধ শতবর্ষ, এবং আমার সঙ্গীত প্রতিষ্ঠান দক্ষিণী, আমি দক্ষিণী থেকে সে বছর বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকা এবং সিলেটে দুটো অনুষ্ঠান করতে গিয়েছিলাম পয়লা বৈশাখের সময়। তো পয়লা বৈশাখের পর আমরা জাস্ট 16 বা 17 তারিখ ফিরেছি। তো সেদিন রাত্রিবেলায় আমার কাছে একটি ফোন আসে, এবং যে দুজন মানুষের কথা বলবো আপনাদের খুবই পরিচিত এবং পছন্দের মানুষ, শ্রীকান্ত আচার্য এবং অর্ণাশীল। তো সেদিন রাত্রে আমি খুব টায়ার্ড ছিলাম, শুয়ে পড়ি, তখন আমি জাস্ট ক্লাস 10 দিয়েছি। তো সেদিন রাত্রি 11:30 এরকম টাইমে আমার মায়ের ফোন অর্ণামাসী ফোন করে বলে আমার সাথে কথা বলতে চায়, এবং আমায় বলে যে কালকেই ঋতুদা একটি রেকর্ডিং করাবে জীবন স্মৃতির জন্য, এবং আমার বয়সী ছেলের কণ্ঠেই গানটি চাইছে। তো আমায় বললো তুই জানিস? আমি বললাম, আমি এক লাইন শোনালাম। তখন আমায় বললো ওই এক লাইন জানলেই হবে, বাকিটা এখানে ঋতুদা যাদেরকে দায়িত্ব দিয়েছেন দেখিয়ে দেবেন। তো আমি শ্রুতিনন্দনের বেসমেন্টের স্টুডিওতে পরের দিনই গেলাম, এবং জাস্ট ওইখানেই গানটা তুলে এই গানটি আমি এভাবেই গিয়েছিলাম। প্রবুদ্ধ ব্যানার্জি এবং অরিজিৎ চক্রবর্তী ওনারা ডিরেক্ট করেছিলেন। তো আমার অল্প একটু মনে আছে ওনার সাথে, জাস্ট যেটুকু কথা যেটা শ্রাবণীদি বলছিলেন, সত্যি আমার তখন হয়তো আমি অতটা বুঝতাম না বললেই হয়তো, আমারও কিন্তু ভয় লাগেনি এবং খুবই ভালো মানুষই মনে হয়েছে। এবং আমি এখন রাজাদা জানে বলে আমায় আজকে গাইতে বলেছে, কিন্তু আমি এটা বলি সবসময় যে জগন্নাথ এবং ঈশ্বরের কৃপায় এই সুযোগটা তখন যদি আমার না হতো, আর আমার কোনোদিনই হতো না এই সুযোগটা। তো আই এম দ্যাটলি ফরচুনেট। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, ফ্রেন্ডস এফএমকে, রাজাদাকে, জিন স্যারকে, সকলকে আমার কৃতজ্ঞতা আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। আমি আরেকটি গানের একটু অংশ বিশেষ গাইছি নৌকাডুবি থেকে, সেটা শ্রীকান্ত কাকুর গাওয়া।
নবীন তরি নতুন চলে দিনী বাড়ি অগাচলে মাহিকারি খেলা চলে কিনারা দুনিয়া হঠাৎ ডুবে যায় দুনিয়া ভেসেছিলে স্রোতের ভরে একা ছিলে কর্ণ ধরে লেগেছিল আলে পরে মধুর মৃদুবায় সুখী ছিলে আপন মনে। মেঘ ছিল না গগন করে লাগবে তোরি কুসুমে ছিলে সেই আশায় দুনিয়া হঠাৎ ডুবে তোরি তথ্যচিত্রের কথা যখন উঠলই তখন আমাদের মধ্যে রাজাদিত্য রয়েছে। তথ্যচিত্রের কথা সেই সুবাদেই আর কি বহু পুরস্কারে ভূষিত পরিচালক হিসেবেই আমি ডেকে নেব এই মুহূর্তে রাজাদিত্যকে। চলে আসো একটু। আমি সবাইকে অনুরোধ করবো যে আমাদের আসলে সময়সীমা পেরিয়ে গেছে, একটু যদি ছোট ছোট করে আমি শেষের দিকগুলো অল্প অল্প করে বলি তাহলে সবাই বলতে পারবেন। প্রথমেই 91.9 আমি অঙ্কে 43 পেয়েছিলাম মাধ্যমিকে, অঙ্কে বরাবরই কাঁচা। 91.9 FM এবং রাজাকে অশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো আজকে বিশেষ সময় নেই, কিন্তু সিনেমা করার সুবাদে এবং সবচেয়ে বড় কথা আমার দাদা, আপনারা সবাই চিনতেন, প্রয়াত প্রখ্যাত পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বন্ধু ছিলেন ঋতুদা। তো সেই সূত্রে বাপ্পাদার হাত ধরেই আমার সঙ্গে ঋতুদার পরিচয় হয়েছিল। আমি খুব সংক্ষেপে কিছু বলবার চেষ্টা করব এবং সবচেয়ে বড় কথা, কোনো সিনেমার গল্প বলবো না। আমি শুধু বলবো কেন আমার ওনাকে কবি মনে হয়েছিল, সিনেমার প্রকৃত কবি মনে হয়েছিল, কেন আমি ওনাকে আব্বাস কিয়ারোস্তামি, মহসিন মকবাল হক এবং ক্রিস্টোফ ক্রিসোসের সঙ্গে আমি ওনাকে একই জায়গায় রাখি। তো ঘটনাটা ঘটেছিল 2009-10-এ। আমি তখন বিদেশে থাকতাম। একদিন বেশ বৃষ্টি হচ্ছে,
বিনা কারণে ময়দান থেকে শেষ একটা ট্রামে চেপে বসলাম, যেটা বালিগঞ্জ যাচ্ছিল। কোনো উদ্দেশ্য ছিল না, ট্যাক্সি করে চলে আসা যেত, মেট্রো করে চলে আসা যেত, কিন্তু হঠাৎ মনে হলো যা কিছু হারিয়ে যাচ্ছে সেটাকে যদি আরো কাছে পাওয়া যায়, বা কলকাতাকে সত্যিকারের কলকাতা কি সেটা যদি একটু বোঝা যায়, তার জন্য ট্রামে চাপলাম। ট্রামে চাপতে চাপতে যখন আমি বালিগঞ্জ পৌঁছালাম, তখন মনে হলো একবার ঋতুদার বাড়ি যাই। তারপর মনে হলো না, অনেক রাত হয়ে গেছে, এখন আর যাবো না। কিন্তু ঋতুদার কথা মাথায় এলো। বাড়িতে ফিরে যখন আমি চিলেকোঠায় গেলাম, তখন বেশ রাত, অনেক বৃষ্টি পড়ছে। এবং আপনারা তো জানেন যে যারা ফিল্ম মেকার, অধিকাংশ ফিল্ম মেকারই রাতে কোনোদিন ঘুমোয় না, তাদের চেহারায় বিশেষ ছাপ পড়ে যায়। রাতটা হচ্ছে তাদের মানে একটা কর্মকাণ্ডের একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট সময়। মানে দিনের বেলাটা আর কি, দিনের বেলাটা তাদের ঘুমানোর সময়, রাতের বেলাটা তাদের কাজের সময়। only exception is only when they shoot the films. তো আমি ওপরে নাকতলায় যে ঘরে থাকি, দক্ষিণ কলকাতার মানে এই জায়গায় বিশ্বায়নপুর পূর্ববর্তী একটি বাড়ি, সেখানে আমরা অনেকদিন ধরে ছিলাম। তারপর আমি দীর্ঘদিন বিদেশে চলে যাই। আমি যে জায়গাটায় থাকি তার পাশের ঘরটা ছিল বাপাদিত্য বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশের ঘরে তার ইউনিটের লোকজন থাকতো। আমি শুনতে পাচ্ছি যে নকিয়া, আপনাদের এই মডেলটা নিশ্চয়ই মনে থাকবে, 3310, ছোট্ট একটি মোবাইল ফোন। হ্যাঁ, এবং আমার কাছে এটা বিশেষ স্মৃতি বহন করে, কারণ আমি নকিয়াতে চাকরি করতাম ফিনল্যান্ডে। তো আমার প্রথম ফোনটা এরিকসন ছিল, কিন্তু 3310 দিয়ে আমরা অনেক প্রেমের বার্তা পাঠিয়েছি, আমরা স্নেক গেম খেলেছি। তো সেইখানে ঋতুদার SMS আসতো, ফোনও আসতো বাপ্পাদিত্যদার ফোনে। এবং তখন বাপ্পাদিত্যদা একটা ছবি করার পরিকল্পনা করছিলেন, যেটার নায়ক কিন্তু ঋতুপর্ণ ঘোষ। তখনও কিন্তু ঋতুদা অভিনয় করার কথা ভাবেনি। তখন রাতের পর রাত আমি দুজন মাস্টার ফিল্ম মেকারের মাস্টার ক্লাস বিনা পয়সায় আমি শুনেছি, এবং সে নানান তর্ক যে কেন কোন শটটা নেওয়া হবে, কোন শটটা নেওয়া হবে না, কিভাবে দেখানো হবে, গল্পের অ্যাঙ্গেলটা কি, সত্যি করে কি আমার আইডেন্টিটি এক্সপ্রেস হবে কিনা, এবং কেন ঋতুপর্ণ ঘোষকে সেই ছবিতে নেওয়া হবে, সেটাও কিন্তু এই প্রশ্নটা উনি রেখেছিলেন। তো আজ তো বিশেষ সময় নেই, সিনেমা নিয়ে বলতে গেলে বহু কথা বলতে হয়। আমি আমার কাছে নন ফিকশন একটা কবিতা, আমি প্রচুর তথ্যচিত্র বানাই, ফিচার ফিল্মও বানিয়েছি। বাপাদার মতো মেইন স্ট্রিমে কাজ করি না, কারণ আমি বেসিক্যালি থিয়েটারের মানুষ। আমি মেইন স্ট্রিমে কাজ করতে খুব একটা বিশ্বাসী নই, এবং বিশ্বাসী নই কারণ আমার মনে হয়েছে যে থিয়েটারের জগৎটা একটা পুরো ছাইয়ের জগতের মতো, যেখানেই আপনি ঘুরবেন কিছু না কিছু রত্ন পেয়ে যাবেন। এবং তার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যখন আমি NSD-তে কাজ করতাম, ইরফান স্যারকে আমরা কেউ চিনতাম না, কিন্তু আজকে জানি উনি কত বড় লেজেন্ড, নাসিরুদ্দিন স্যার। যাই হোক, তো আমার প্রথম এই কথাবার্তার পরে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আলাপ হয়েছে। তো আমার একটা ভীষণ ভয়ঙ্কর খারাপ স্বভাব ছিল যে থিয়েটার করতে করতে কেউ কথা বললে আমি তার মতো করে কথা বলতে শুরু করতাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাংঘাতিক রকম হাসতে শুরু করতাম। তো উনি যেভাবে কথা বলতেন, হাসাটা ওটা উচিত না, কিন্তু মাঝে মাঝে একটু হাসি পেত। তখন উনি বলতেন হাসি পাচ্ছে খুব না, বুঝতে পারবি। বুঝতে পারতাম না যে কি বুঝতে পারবো। তারপর আবার বাড়ি ফিরে এসে উনি যেভাবে কথা বলতেন সেভাবেই কথা বলতাম। তো আমার যেটা মনে হয়েছে যে আমি প্রথম ওনার ছবি দেখি খেলা দেখার আগে আমি বুদ্ধদেব কাকু কাছে খুব কৃতজ্ঞ, বুদ্ধদেব দাশগুপ্ত, প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত, যিনি আমাকে প্রথম হাত ধরে দেখিয়েছিলেন কৃষ্ণ প্রিয়সুষ্টির ছবি 1990-তে, শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ। তো যাই হোক, আমি প্রথম খেলা ছবিটা দেখে আমি অভিভূত হয়ে যাই। খেলার গল্পের মধ্যে যাচ্ছি না, খেলাতে উনি প্রথম দেখিয়েছিলেন বাপ্পাদিত্য হাউসফুলের পরে, যেখানে প্রসেনজিৎ অভিনয় করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট একজন ফিল্ম মেকার হিসেবে, একজন ফিল্ম মেকারের জীবন কিরকম। সে অঙ্ক পারে না, সে কোনো গুছিয়ে, সে ভীষণ অগোছালো, সে বিভিন্ন চিরকুটে মেসেজ লিখে রাখে, তার স্ত্রী বিরক্ত হয়ে যায়, সে চিরকুটগুলো সে সরিয়ে দেয়, তার ঘর গুছিয়ে ফেলে। তো সেখান থেকে আমি প্রথম মানুষটার একটা আভাস। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আগের স্পিকাররা বলেছে, সম্পর্ক নিয়ে অনেক কথা হয়, কিন্তু পরিচালকের সঙ্গে
একটা ছোট্ট বাচ্চার সম্পর্ক, সেখান থেকে পরিচালকের ট্রান্সফরমেশনটা কি, সেটা ঋতুপর্ণ ঘোষ প্রথম দেখিয়েছে। এবং আমি যখন দোসর দেখি, 1 নম্বর কথা, 2 নম্বর কথা, আমি যখন মেমোরিজ ইন মার্চ দেখি, আমি বরাবরই একটু ঠোঁটকাটা লোক, মাঝে মধ্যে গড়িয়াতে বাজার করতে করতে ম্যান্ডেভিলা গার্ডেন্সে গিয়ে সুনীল গাঙ্গুলির বাড়িতে গিয়ে বলে আসতাম যে কিচ্ছু হচ্ছে না কাকাবাবু, কিচ্ছু হচ্ছে না, খাদ থেকে কাকাবাবু ভিলেনদের ঠেলে ঠেলে দেওয়া হচ্ছে। তুমি হা করে হেসে বলতেন বেশ, তারপরে তুমি গল্পটা ভালো করে পড়েছো। তো আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি যখন ওনার মেমোরিজ ইন মার্চ দেখি, তখন মেমোরিজ ইন মার্চ দেখে আমি বললাম যে ঋতুদা, মেমোরিজ ইন মার্চে যে আপনার যে ক্যারেক্টারটা মারা গেলেন এবং যে তার মা যে তাকে মৃত্যুর পরে যে তাকে ডিসকভার করছে, ইন্টারেস্টিংলি ঋতুদার সিনেমায় বারবার করে কিন্তু মৃত্যু এসছে। কিছুক্ষণ আগে একজন সব চরিত্র কাল্পনিক বলেছিলেন, সব চরিত্র কাল্পনিকে কিন্তু নিজের স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি, নিজের স্ত্রী কিন্তু তার স্বামীর কবিতার ভাষা বুঝতে পারেনি। এখানেই মাস্টার গ্রেটনেস অফ ঋতুপর্ণ ঘোষ। আমরা মনে করি ফিল্ম মেকাররা কিন্তু খুব বড় সাহিত্যিক, সাহিত্যিক কিন্তু তারা কলম দিয়ে লেখেন না, তারা লেন্স দিয়ে লেখেন। তো ঋতুদা লেন্স দিয়ে আঁকতেন, ঋতুদা লেন্স দিয়ে এঁকেছেন যে একটি স্ত্রী তার কবির ভাষা, কবির যাপনটা বোঝেন, কিন্তু কবি চলে যাওয়ার পর সেই কবিকে রিয়েলাইজ করেছেন। এবং আমি শেষ করবো এইভাবে, আমি একটা প্রশ্ন ভাবি, আমি মৃত্যুর উপর অনেক কাজ করেছি, জানি না বাপ্পাদা চলে যাওয়ার পর সেটার ইনফ্লুয়েন্স কিনা বা ঋতুদার মৃত্যুর ইনফ্লুয়েন্স কিনা। আমি বরাবর একটা কথা ভাবি যে মৃত্যু কি কিছু, মৃত্যু কি শুধুই কেড়ে নেয়, সবকিছু কেড়ে নেয়? মৃত্যু কি কিছু দিয়ে যায়? যদি কিছু দিয়ে যায়, এই প্রশ্নের উত্তর আমি জানি না। আমি 2015-তে, আমি 2013-তে প্রথম বেনারস যাই, 2015-তে দ্বিতীয়বার বেনারস গিয়ে আমি তথ্যচিত্র করি, ডেথ অফ ডেথ, মৃত্যুর মৃত্যু, মৃত্যুর কি মৃত্যু ঘটে? মৃত্যু যদি কিছু দিয়ে যায়, সেটা আমার মতে, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি যখন তারা, আকাশে তারা দেখি, বারবার করে ভাবি যে কি ভয়ঙ্কর, আমরা কি ভয়ঙ্কর প্রিভিলেজ, আমরা কি ভয়ঙ্কর লাকি। কোটি কোটি গ্রহ আছে যেখানে কোনো প্রাণের স্পন্দন নেই, এই গ্রহে কিন্তু প্রাণের স্পন্দন আছে। এবং আমরা মৃত্যুর পরে কোথায় চলে যাই? মৃত্যু তাহলে কি দিয়ে যায় আমাদের? আমার মনে হয় মৃত্যু আমাদের একটা ডিসকভার করার একটা ক্ষমতা দান করে দিয়ে যায়। যেভাবে আমরা ঋতুদাকে ডিসকভার করেছি, অনেক বেশি ভাবে ডিসকভার করেছি তার মরে যাওয়ার পর। আমি ছোট্ট দুটো ঘটনা বলবো, বেশি আর দীর্ঘায়িত করবো না, এরপরে আপনারা ইট পাটকেল মারবেন হয়তো। তো যাই হোক, সরকার তো মারেই, তথ্যচিত্র করি, অনেক ইট পাটকেল মারে সরকার, সরকারের উন্নয়ন হচ্ছে না, সেগুলো দেখালেই বলে তথ্যচিত্র মানুষ দেখে না, তথ্যচিত্র বেশি দেখে ফিচার ফিল্ম হচ্ছে। যাই হোক, তো ইন্টারেস্টিংলি একটা ঘটনা বলবো, ঋতুদার সেন্স অফ হিউমারের একটা ঘটনা। আমরা দুজনে গড়িয়াহাট দিয়ে হেঁটে যাচ্ছে, কতগুলো ছেলে ঠিক করে বলছে এটা এক লেডিস যাচ্ছে, লেডিস। হঠাৎ ঋতুদা ঘুরে দাঁড়ালেন, বলে শোনো শিরদাঁড়াটা সোজা করো, ইংরেজিটা ঠিক বলো, লেডিস না লেডি, লেডিস মানে প্লুরাল। আর দ্বিতীয় ঘটনা, যে ঘটনাটা আমি কোনোদিন ভুলবো না, আমি নাম করতে পারবো না, মার্জনা করবেন। দ্বিতীয় ঘটনাটা, ওনার পুরুষ শরীরের ভেতর একটা নারী সত্তা বাস করত। তো ওনার ভেতরে একটা ভয়ঙ্কর রকমের একটা দ্বন্দ্ব চলছিল, একটা লড়াই চলছিল। এবং সেজন্য এই সমাজটা, আমার সবসময় মনে হয় এই সমাজ একটা বিশাল প্রকাণ্ড একটা ধর্মীয় গ্রন্থ, যেটা আমাদের জেহাদি করতে, জেহাদিটাকে, এর মধ্যে কোনো ধর্মের রং লাগাবেন না, আমাদের বিপ্লবী বা জেহাদি করতে বাধ্য করে। তো ঋতুদা যখন মুম্বাইয়ে পৌঁছালেন, আমি তখন মুম্বাইয়ে, তো মুম্বাইয়ের জুহুতে এক খুব বড় তারকার বাড়িতে গেছি। তো যখন চা আমরা খাচ্ছি সবাই, তখন তারকার ছেলে তাকে প্রশ্ন করেছিল যে আচ্ছা আপনাকে আমি কি বলে ডাকবো, ঋতু আন্টি না ঋতু আঙ্কেল? গভীর ভাবে দুঃখ পেয়েছিলেন, সাংঘাতিক ভাবে দুঃখ পেয়েছিলেন, গায়ে কাঁটা দেয় আছে এসব কথা ভাবলে। আজকে আমরা তাকে লেজেন্ড হিসেবে জানি। বার্লিনে তার ছবি দেখেছি যখন অন্য প্রেমের গল্প দেখানো হয়েছে, এবং ছোট মুখে বড় কথা বলার মতো কলকাতা ফিরে বলেছি, কিচ্ছু হয়নি, ভালো লাগেনি। হেসে কিন্তু সেটা সসম্মানে, সম্মান দিয়ে, ভালো করেই চেনে যে আমি কিছুই না, তবু কেন তোমার ভালো লাগেনি সেটা তুমি এক্সপ্লেন করো।
এই যে ঋতুদার ভিতরে যে লড়াই চলছিল আর এই যে মৃত্যুর পরে আমাদের যে ডিসকভার করার ক্ষমতা, সেটা নিয়ে একজন তথ্যচিত্র বানিয়েছেন সন্তোষ পাঠারি মুম্বাই থেকে, ইন সার্চ অফ ঋতুপর্ণ, যেটাতে আমি একটা বড় ভূমিকা প্লে করেছি, আমি ইন্টারভিউ দিয়েছি। এই যে লড়াইটা চলছিল ঋতুদার, সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি। যদি আপনারা অনুমতি দেন, যদি খুব দেরি না হয়, আমি সেই কবিতাটা পড়ে তাহলে আমি শেষ করব। এই কবিতাটা আমার প্রথম কাব্যগ্রন্থ। দুর্ভাগ্যবশত ঋতুদাকে দেখাতে পারিনি, আজ প্রায় 12 বছর হয়ে গেল, কিন্তু ঋতুদা কবিতাটা পড়েছেন। কারণ 2010-11 সালে নরওয়েতে আমার প্রথম নাটক প্রিমিয়ার হয়, আমি বাড়ি ফিরিনি। তা আমি বাড়ি ফিরিনি অবলম্বনে আমি এই কবিতার বইটি লিখেছিলাম। তো তখন ঋতুদাকে মনে করে এবং বাপ্পাদাকেও ট্রিবিউট দেওয়ার জন্য আমি একটি কবিতা লিখেছিলাম, অপ্রাসঙ্গিক। যে লড়াইটা আমরা লড়ে চলেছি প্রতিদিন প্রতিনিয়ত নিজেদের সঙ্গে, কিন্তু সেটা স্বীকার করি না, অপ্রাসঙ্গিক। ম্যাডাম সবকিছু ভেঙে পড়ছে, টের পাচ্ছেন? সব, হ্যাঁ সব। শব্দ শুনতে পাচ্ছেন কিছু? কই না তো, সবকিছু ভেঙে পড়ছে। আরে কিসের শব্দ? ভাঙার শব্দ, ভাঙনের শব্দ। মানুষ ভাঙছে, সম্পর্ক ভাঙছে, সংস্কৃতি ভাঙছে, সব ভাঙছে, সব ভাঙছে, ভাঙার শব্দ। ম্যাডাম আঙুল তুলে বললেন, এত দাগ কিসের? মুখে, কপালে, হাতে কেটে গেল কি করে? আমি বললাম, ওই আর কি, একটা যুদ্ধ। হ্যাঁ, তবে যুদ্ধ চলছে বলে তো কোনো মিডিয়া কোনো খবর করেনি। আমি তো মিডিয়াতে দেখিনি কোনো যুদ্ধ চলছে। ম্যাডাম, সব যুদ্ধ কি চোখে দেখা যায়? সব যুদ্ধের কি রিপোর্টিং হয়? তার মানে আপনি বলতে চাইছেন আপনি যুদ্ধতে গিয়েছিলেন, যুদ্ধ করতে গিয়েছিলেন? যদি বলি হ্যাঁ, আপনি যুদ্ধ করতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলেন। কার সঙ্গে যুদ্ধ করছেন? নিজের সঙ্গে। ঘড়ির কাঁটা প্রচন্ড তাড়াতাড়ি হচ্ছে। দীপকে ডাকবো, দীপ শেখর খুব প্রিয় কবি, দীপের কবিতা শুনবো, আর তারপর ঋতের অপেক্ষায় আমরা। নমস্কার সকলকে, আপনারা যারা এখানে এসেছেন এবং একজন মানুষের কাজ, মানুষকে উদযাপন করবার জন্য আমরা এখানে এসেছি। এবং বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা সকলেই আছি এবং পৃথিবীটা রয়েছে, সেখানে আমরা সকলে একত্রিত হয়েছি এবং একজন মানুষকে কেন্দ্র করে, সেটা আমার কাছে খুব একটা বড় আশার আলো। এবং শুধুমাত্র আমি মনে করি যে শিল্প, যে কোনো শিল্পই, কবিতা, গল্প, গান, ছবি, এগুলো মানুষের মধ্যে সম্পর্ক এবং সম্পর্ক তৈরি করতে পারে এবং আমাদের সংবেদনশীল মনকে আরো বেশি করে তুলতে পারে। তো আমি একটি কবিতা পড়ছি, আমার কবিতা। এই বইটির নাম মুখস্থ কি তোমার শপথ। হয় যা কিছু হওয়ার কথা নয়, যেখানেই যাই মনে হয় ফিরে আসা হল, অথচ সমস্ত ঘাসের মাঠ থেকে আমরা সরিয়ে নিয়েছি বিকেলের পা গুলো।
বয়স বেড়েছে, তবুও কেন যে আকাশকে এত নীলাভ মনে হয়। বাতাবি লেবুর গাছ পার হয়ে সন্ধ্যের মন্দার এসে থমকেছে তোমার বুকের পাশেতে। স্তব্ধতা প্রথম পৃথিবী দেখা। স্তব্ধতার ভিতর একে একে খুলে ফেলা যেতে পারে সমস্ত জানালা, তবু বন্ধ জানালার পাশে অনন্তের এক বোধ বলে যায়, যেটুকু আমরা গাইতে পারি না সেটুকুই গান, যেটুকু আমরা বোঝাতে পারি না সারা রাত পাশাপাশি শুয়ে বাড়িটির চিহ্ন খুঁজে চলে। চিহ্নের ভিতর লেখা থাকে তোমার কথা কি। জানালা খুলে দেওয়ার সমস্ত ক্ষমতা সে কবে হাতের ভিতর শুকিয়ে গিয়েছে, তবু স্তব্ধতার গান শুনে মনে আছে এখনো এক পথ ঠিক জেগে আছে কোথাও। এখনো কোন আয়নার ভিতর অন্ধকারে তোমার মুখ ভেসে ওঠে আলোর জন্ম হয়। ধন্যবাদ। সত্যি আজ সময় খুব কম, কিন্তু বলার বা শোনার ইচ্ছে আমাদের অনেকটাই। আর যে রেত, যে রাত্রিবেলা রাত জাগিয়ে রাখে সবাইকে, নিজে তো জাগেই কিন্তু সবাইকে জাগিয়ে রাখে, এবং যেটা একটু আগে আমরা বলছিলাম যে আপনি রাত্রি 1-2টোর সময় যদি ফোন করতে চান, কথা বলতে চান, আর যে রেত রয়েছে সরাসরি কথা বলার জন্য। আজকে ঋতুপর্ণা ঘোষকে নিয়ে একটা শায়রি ভাবে শুনবো। ঋতুপর্ণা ঘোষের জগতে যখন প্রথম পা রেখেছিলাম তখন ঋতুপর্ণা ঘোষের বোঝার সাধ্য আমার ছিল না। ক্লাস 11 তখন আমার ইংলিশ টিচার রেকমেন্ড করলেন রেইনকোট দেখার জন্য। পরবর্তীকালে যখন রিয়েলাইজ করলাম তখন বুঝলাম যে সম্পর্ককে মনে হয় ঋতুপর্ণা ঘোষের থেকে ভালো করে কেউ কোনদিন দেখায় না। ये कुछ शब्द है जो विश्व के नाम। संस्कृत में एक बहुत ही खूबसूरत, बहुत ही प्यारा शब्द है अभिमान। एक छोटा सा शब्द जिसकी गहराई शायद समंदर से भी ज्यादा है, जिसके अंदर छुपी हुई कहानी बिन कहे किताब बन सकती है, जिसको होठों से बयां नहीं किया जाता मगर सिर्फ आंखों में सजाया जाता है, जिसको पढ़ने के लिए भी एक अलग नजर की जरूरत होती है, जिसको समझने के लिए दिल में शिकायतें और मोहब्बतें एक साथ होनी चाहिए। कुछ ऐसी ही मोहब्बत जो उस दिन मन्नू के कांपती हुई हाथों में थी, कुछ ऐसी अनकही शिकायतें जो नीरू के भीगी आंखों में थी। तभी तो बारिश की उस दोपहर में नकाब के पीछे छुप गए थे बरसों के पिछड़े दो आशिक। अभिमान ने ना नीरू को सच्चाई बताने दी, ना मन्नू को अपनी मजबूरी समझाने दी। अब वो इश्क भी कैसा जहां अभिमान ना आए, सिर्फ लफ्ज पे अटक गए तो दिल कैसे ही पड़े। इतना ही तो हम सब चाहते हैं, है ना? बस इतना ही। कभी कभी हम सिर्फ चुपचाप बैठे रहे और वो हमारी सारी बातें यूं सुन ले जैसे बारिश की कहानी झरने सुन ले, जैसे तितलियों की कहानी फूल सुन ले, जैसे अपने बच्चे की कहानी माँ सुन ले, जैसे हर ना में हाँ ढूंढ ले और हर हाँ में उसकी गहराई नाप ले। जब अभिमान से भरी दो आंखों से बारिश गिरती है तब कोई जैसे रेनकोट बन जाए और नाजुक सा एक चादर से ओढ़ लेते, जैसे एक शख्स हुआ करते थे जो मेरी आपकी हम सब की अभिमान की कहानी दिखाया करते थे। फिर वो चित्रांगदा की आंसुओं से दबी हुई अभिमान हो या दिल में संभाल के छुपाई हुई मेमोरीज इन मार्च हो, मगर हम सब की अभिमान को जो समझ लेते थे शायद उनकी एक अभिमान रह गई
अभिमान जो उनको कोई समझ नहीं पाया, जो आपके मेरे आंसुओं को हमेशा पढ़ लेते थे, शायद उनके खुद के आंसुओं को किसी मायूस शाम में दफनाना पड़ा था। शायद रेनकोट बन के उस बारिश को रोककर किसने उनके इंतजार को ये कहा नहीं, पिया तोरा कैसा अभिमान, पिया तोरा कैसा अभिमान। শেষ নয় শুরু। আমরা যারা ঋতুপর্ণকে ভালোবাসি, আমি বিশ্বাস করি যে কোনো মানুষকে মনে রাখার জন্য তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ। আমাদের যে পথ দেখিয়েছেন সে পথে যদি আমরা একটু একটু হাঁটতে পারি, আমরা যদি অন্য কারোর অভিমান বোঝার চেষ্টা করি, অন্য কাউকে কাছে ডেকে নিয়ে পাশে বসিয়ে বন্ধু করতে পারি, তাহলে খেলা শেষ নয়, খেলা এখনো চলছে। সেরকম একটা সুর, আমরা একদম শেষের সুর বলবো না, এটা চিরকালীন সুর, সেটা দিয়ে শেষ করবো। আরো একবার ধন্যবাদ জানাবো সবাইকে। 91.9 ফ্রেন্ডস অফ এফএম সবার তরফ থেকে আমরা চেষ্টা করেছি আজকে একটা অন্যরকম সন্ধ্যে। পরবর্তীকালে শুনতে পাবো সকলের কাছ থেকে কেমন লাগলো। হয়তো প্রথমবার অনেক ভুল ত্রুটি হতে পারে, আমরা দ্বিতীয়বারে সংশোধনী করে নেব। অরিজিৎকে আরেকবার ডাকবো। অরিজিৎ শুরু করেছিল আজকের এই সন্ধ্যে, শেষের কিংবা শুরুর সুর অরিজিৎ। We come to an end of Friends Open Stage, first edition. এরপরে আরো এডিশনস চলবে। সবাইকে সঙ্গে চাই 91.9 ফ্রেন্ডস অফ ফ্রিকোয়েন্সি ফ্রেন্ডস কি, কারণ বন্ধুদের ফ্রিকোয়েন্সি যেখানে মেলে সেখানেই কিন্তু আরো একটা গল্প শুরু হয়, এবং সেরকমই আরো একটা গল্পের অপেক্ষায় আমরা থাকবো। আর আজ যে ফার্স্টকে নিয়ে কথা হচ্ছিল ঋতুপর্ণ ঘোষ, আর রবীন্দ্রনাথ তো ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তার সঙ্গে, তার সৃষ্টিতে, তার কাজে। তাই একটা রবীন্দ্রনাথের গানই গাইবো, তবে আমি গাইবো তো বটেই। আমি চাই আমরা যারা সকলে রয়েছি, পরিচিত একটা গান আমরা যদি সকলে মিলে গাই, তাহলে ফ্রেন্ডস ওপেন স্টেজ মেমোরিজ ইন জুন রিমেম্বারিং ঋতুপর্ণ ঘোষ উদযাপনটা ঋতু উদযাপন হবে। তাই একটা খুব পরিচিত গান, এই গানটা আমরা সকলে মিলে গিয়ে আজকের এই সন্ধ্যে শেষ করবো। বাজিয়ে বাঁশি গান হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথা আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। সবাই একসাথে দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরে জীবা আয় রে সখা প্রাণের মাঝে